আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে। অন্তর্বর্তীকালীন সরকারের যে মূল থিম বা তাদের যে মূল উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে একটা স্থিতিশীল পরিস্থিতিতে আইনা সুন্দর একটা নির্বাচন দিয়ে তাদের বিদায় হওয়া। এখন তারা বাংলাদেশে একটা স্থিতিশীল পরিস্থিতি যতটুকু আনছে, এই ক্ষেত্রে হয়তো তাদের ক্রেডিট নেওয়ার মতো এরকম অবস্থায় তারা আসেনি। তবে এই ক্ষেত্রে নির্বাচন দেওয়ার যেই প্রতিশ্রুতি তাদের ছিল সেটা নিয়ে তারা তালবাহানা করতেছে। কেননা এখানে প্রধান যে দল বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনসমর্থন পায়, যে দল আগামীতে ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই বিএনপির দাবি হলো যে বাংলাদেশে একটা নির্বাচন হোক। এখন এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে এরা এক এক সময় এক একটা কাজ করে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এবং যে আপনার কি এটা হচ্ছে যে সংস্কারের নামে মূলা ঝুলাই রাখিয়া বাংলাদেশের মানে ভবিষ্যৎ অন্ধকারের দিকে ক্রমান্বয়ে নিচ্ছে। এখানে যেন একটা নির্বাচন দিয়ে তাদের যেতে হবে বা এখান থেকে সরতে হবে, পরবর্তী মানে নির্বাচিত জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা চলে যাবে, এরকম কোনো লক্ষণ তাদের ভিতরে দেখা যাচ্ছে না। তাদের মানে আওয়ামী লীগ সরকারকে তারা ফেসিস্ট বলতেছে বা আওয়ামী লীগ সরকারকে তারা স্বৈরশাসক বলতেছে, সব কিছুই বলতেছে। কিন্তু আজকে দেখলাম যে জনপ্রিয় সাংবাদিক জনাব মাসুদ কামাল সাহেবের যেই আপনার একটা চ্যানেল আছে যেখানে তারা নাম হচ্ছে যে আপনার অন্নমঞ্চ, এই অন্নমঞ্চের আলাপচারিতা নামক একটা অনুষ্ঠান হয়। সেখানে দেখলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি বললেন যে আওয়ামী লীগের বদনাম তিনি অনেক করছেন, করার পরে তিনি একটা পর্যায়ে তিনি বললেন যে আওয়ামী লীগ সরকারের আমলে দেশের উন্নয়ন মানে চলমান ছিল, দেশের আপনার অর্থনৈতিক উন্নয়ন ছিল, দেশের সামগ্রিক নিরাপত্তা ছিল। হ্যাঁ, মানে অলরেডি সব কিছু ঠিক ছিল। তবে আওয়ামী লীগ সরকার আমলের মানুষ ভোটাধিকার ছিল না, মানে এইটাই সমস্যা ছিল। এখন এই ভোটাধিকারের জন্য মানুষ যুদ্ধ করছে, এই ভোটাধিকার পাওয়ার ফিরে পাওয়ার জন্য মানুষ সংগ্রাম করছে, অর্থাৎ যারা সমন্বয়ক নামক ছিল তাদের পিছনে কিন্তু মানুষ এসে দাঁড়াইছে। এখন এই যে তারা সকলকে মাইনাস করে, অর্থাৎ এখানে আওয়ামী লীগকেও তারা দাম দিচ্ছে না বা অন্য যারা ছোটো ছোটো দলগুলো তাদের পাশে ছিল তাদেরকেও তারা এখানে মূল্যায়ন করতেছে না। এখন এই অবস্থায় তারা যে রাজনৈতিক দল গঠন করছে, এই রাজনৈতিক দলেরও ওই ব্যক্তি বিরোধিতা করছেন। কেননা তিনি বলছিলেন যে আসলে তাদের কাছ থেকে তো আমরা রাজনৈতিক দল আশা করিনি, এখানে তারা রাজনৈতিক করবে, তাও তারা রাজনীতি করতে গেলে করতো, সমস্যা নাই। তারা এখানে সরকারে থাকিয়া সরকারের সুযোগ সুবিধা নেওয়া, তারা কেন রাজনীতি করতে হবে? এখানে তারা রাজনীতি করতে হলে তো তারা আলাদাভাবে সইরা যায়, এখান থেকে সরে গিয়ে তারপর তারা এখানে রাজনৈতিক দল গঠন করতো, সেই ক্ষেত্রে জনগণ তাদেরকে মেনে নিত। কিন্তু এখন তারা সরকারে থেকে যখন রাজনৈতিক দল গঠন করছে বা তাদের নামে যে সমস্ত আপনার যেই নেতিবাচক খবরগুলো আসছে, যেটা হচ্ছে তারা এক একজনে কোটি কোটি টাকার মালিক হচ্ছেন, হাজার হাজার কোটি টাকা পাচার করতেছেন, এরকম মানে তথ্যগুলো যখন জনসম্মুখে আসছে তখন তারা বিতর্কিত হচ্ছে। অর্থাৎ তাদের জনপ্রিয়তা যদি আপনি 5ই আগস্টের পর থেকে প্রথম 3 থেকে 4 মাস, 5 মাস, 6 মাসে ধরেন, যতটা মানে সুউজ্জ্বল ছিল বা তাদের যেই ভালো মন মানসিকতারা তখন ছিল, এখন তাদের ওগুলা নাই। অর্থাৎ তারা এক একজনের নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের যে রাজনৈতিক চিরাচরিত নিয়ম ছিল যে যারা ক্ষমতায় আসবে তারাই খাবে, এই ক্ষেত্রে আওয়ামী লীগও খেয়েছে, আওয়ামী লীগ কিন্তু এর বিরুদ্ধে যায়নি, মানে না খাওয়া যায়নি। আবার বিএনপি যেন পূর্বের রাষ্ট্র ক্ষমতায় ছিল, বিএনপিও খেয়েছে, জাতীয় পার্টি ছিল, জাতীয় পার্টিও খেয়েছে। অর্থাৎ বাংলাদেশ এমন একটা দেশ, এখানে শুধু খাওয়ার খাওয়া। অর্থাৎ আমার এক স্যার ছিল, তিনি হঠাৎ করে একদিন আমার ক্যাম্পাসে বললেন যে না, বাংলাদেশ একটা সম্ভবময় দেশ। তখন আমি বললাম স্যার কেন, হঠাৎ এই কথা কেন? হ্যাঁ, তো স্যার বললেন দেখো, আমার এক শালা আছে, তিনি আপনার উন্মুক্ত দিয়া পাশ করছে তোমার, এখন পাশ করার পরে সে এত টাকা ঘুষ দিয়া এজেন্ট ভূমি অফিসে ভালো ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে চাকরি করতেছে। সুতরাং এখন এই ক্ষেত্রে তিনি বলছেন যে বাংলাদেশ একটা সম্ভবময়। দেখেন এখন আমি দেখতেছি আসলে বাংলাদেশ সম্ভবময় দেশ। কেননা বাংলাদেশের সবই সম্ভব হয়। কেননা বাংলাদেশের যে আপনার একটা যারা স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব দানকারী যে দলটি, তারা ওই দলটাকে নিষিদ্ধ করে দিছে। এখানে হোক নিষিদ্ধ বা অস্থায়ী নিষিদ্ধ সেটা বিষয় না, বিষয়টা ওই দলটাকে এখানে স্থগিতকরণ করছে। এখন এটা কি স্থগিতকরণ করে তাদের লাভ কতটা, সেটা থেকে বেশি দেখার বিষয় এখানে তারা বিএনপিকে মূলত কতটা মানে এখানে পিছনে ঠেলে দেওয়ার জন্য এই কাজটা করছে। এখন এখানে বিএনপির যেহেতু সবসময় দাবি, রাজনৈতিকভাবে সবসময় বিএনপি চায় যে এখানে একটা নির্বাচন, জনগণেরও দাবি ছিল নির্বাচন। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার তাদের নির্বাচন দিতে যেন হবে এরকম মন মানসিকতা তাদের ভিতরে নাই। তারা এখন বসছি, সব কিছু আমাদের নিয়ন্ত্রণে আছে, তাই এই অসম্ভবকে আমরা সম্ভব করে এখন আমরা আমাদের
আখের গুছাইতে ব্যস্ত আছে বা তারা সেটাই দেখা যাচ্ছে। কেননা অন্তর্বর্তীকালীন সরকার তিনি যখন শপথ গ্রহণ করলেন, শপথ গ্রহণের পর থেকে তার যে সমস্ত কার্যক্রমগুলো তিনি তার 666 কোটি টাকা মওকুফ করে নিলেন, তার মানে ব্যাট ফাঁকির যে ইয়েটা আছে মামলা তুলে নিলেন। তারপরে হচ্ছে কি আপনার সে করলো কি তার নামে বিশ্ববিদ্যালয় নিচ্ছে, তিনি বিভিন্ন মানে যেই সরকারি কাজগুলো আছে সেগুলো নিচ্ছেন, মানে এরকম তিনি সহ তার যে সমস্ত আপনার যেই কী বলবো সহযোগী সংগঠনগুলো আছে সবাই কিন্তু এইভাবে সুবিধা নিচ্ছে। সুতরাং এখানে নির্বাচন দেওয়ার ওই মানে তাদের ওইটা এখন আর মনের দ্বারে কাছে নাই যে নির্বাচন দিতে হবে। সুতরাং তারা যে সমস্ত অসম্ভব কাজগুলো আছে, যেটা হচ্ছে যা সংবিধান তৈরি করা, তারপরে থেকে নতুন করে ওই যে XYZ বিতর্কিত বিষয়গুলো, এগুলো তারা কিছুই সমাধান করতেছে না। তারা ওই যে আপনার কি সংস্কারের নামে মূলা জুলাই রাইখা জনগণকে বোকা বানায় তারা চলতেছে। এখন এইভাবে তারা জনগণকে কতদিন বোকা বানায় রাখতে পারবে সেটাই দেখার বিষয়। বিএনপি অবশ্যই দেখবেন রাজপথে আসছে নির্বাচনের জন্য, তখন কি অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির মতো এত জনসমর্থন পুষ্ট বর্তমানে যে দলটি আছে এটা কি আসলে টেকেল দিয়ে তারা কি টিকতে পারবেন কিনা সেটাই দেখার বিষয়। তাই আজকে এখানে শেষ করলাম। কারো মনে যদি কোনো কষ্ট হয়ে থাকে ভিডিও দেখে ক্ষমা করে দেবেন, কেননা আমি কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে বলিনি, আমি আমার সাধারণ বিশ্লেষণে যেটুকু মনে আসছে আমি ওইখান থেকেই বলছি। তাই দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।